এখন যেহেতু টাওয়ার 9-এর কাছে আমাদের অফিসটা, মানে সঙ্গমের অফিসটা চলে এসেছে, তো এই জায়গাটা এখন সমস্ত গাড়ি ফাড়িগুলো এসে দাঁড়ায়, সব কিছু এখান থেকে এখন দেখা যায়, সব এসে দাঁড়িয়ে থাকে। কাস্টমার যারা আসে কিনতে যারা আসে সব এসে এখানে দাঁড়িয়ে থাকে। এখনও ভাটা যাচ্ছে, এই দিকে যাচ্ছে মানে এটা ভাটা, যখন এদিক থেকে আসবে এটা হচ্ছে জোয়ার। তো এখন দেখতে পাচ্ছ ভাটা যাচ্ছে, আর ভাটার সময় কোথাও কোনো জল নেই। আবার যখন জোয়ার ঢুকবে তখন আবার জোয়ারের সাথে সাথে সামান্য কিছু জল চলে আসবে। এখন দেখতে পাচ্ছ কতটা জল নিচে, ওই দেখো পাড়গুলো কতটা উঁচু, আর রোদও খুব মানে তেড়ে রোদ দিচ্ছে যাকে বলে। তো চারিপাশটা কিন্তু অনেকটা শুকিয়েও গেছে। কালকেও জল ঢুকেছিল কিন্তু অল্প, কালকের জলটা সেই 2 দিন আগের মতো ছিল না। তবে বৃষ্টি হলে আবারও জল বাড়বে, আবারও তো শুনছি নিম্নচাপ আছে সামনেই, তো আবারও তখন জলটা বাড়বে। আজকে সানডে, সকলকে হ্যাপি সানডে জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। যদিও আমাদের কাছে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, কেন তবে অবশ্যই তোমাদের বলবো ভিডিওতে। তার আগে এখন শেয়ার করছি, এই যে এটা কি বলো তো, বুঝতে পারছো কিনা দেখি। এটা হচ্ছে আমার ঘরের হাতে বানানো ঘি। কেমন লাগছে বলো? দারুণ হয়েছে না? অ্যাকচুয়ালি এটা কি বলো তো, এটা হচ্ছে আদা। এত আদা আমার হাজবেন্ড যখনই যাচ্ছে আদাতে পুরো ফিদা হয়ে গেছে, যখনই যাচ্ছে আদা নিয়ে আসছে। এই আদাগুলো এবার পোস্তে শুরু করবে, মানে ফ্রিজে জমে যাচ্ছে, আবার কতদিন ধরে রাখা যাবে এইভাবে, তাই জন্য একেবারে পেস্ট করে নিলাম। আর এই কাচের এটা ঘিয়েরই বোতল, তো পেস্ট করে এর মধ্যে করে ডিপ ফ্রিজে রেখে দেবো। এটাতে খুব ভালো থাকে, অনেক দিন পর্যন্ত ইউজ করা যায়। দেখো আগে এই ছোট ছোট এই ডাব্বাগুলোতে আমি রাখতাম আদা, কিন্তু এটা তো আমি এগুলোতে পেস্ট করে রাখতাম। আর যেগুলো একটু কাঁচা আদা হয় না, সেগুলো তো একদমই রাখা যায় না। তো এটা কাঁচা ছিল না, কিন্তু অনেক আদা ঘরে জমে গেছে, তো ভাবলাম যে কাচের বয়ামে করে রেখে দিই, খুব ভালো থাকবে। আর এই আদাগুলো এইভাবে করে রাখলে কি বলো তো, রান্নার যে কোনো রান্নাতে খুব সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায় কাজটা, অত ঝামেলা থাকে না। তো আমি এই যে ডিপ ফ্রিজে রেখে দিলাম। এইভাবে আমার দেখো এই যে এই বিভিন্ন জিনিসপত্র আমি ইয়ে করে রাখি। এটা হচ্ছে ভুট্টা, এটা হচ্ছে এইভাবে ছাড়িয়ে আমি ভুট্টাও স্টোর করে রেখেছি ডিপ ফ্রিজে। তো অনেক সময় স্যান্ডউইচ বানানোর সময় আমি একটু ভুট্টা দিয়ে দিই, তাতে খেতেও ভালো লাগে। তো চলো এবার এই মাংসের মশলাটা করে নেব। সকালবেলা ম্যাগি বানিয়েছিলাম, সুমিত ম্যাগি খেয়ে বেরিয়ে গেল, কোথায় গেল না গেল অবশ্যই তোমাদের শেয়ার করব। আর আমি এখনো সেভাবে কিচ্ছু খাইনি। এই ভাত হলে আমি একটু ভাত খাবো সামান্য। আর কালকে যেহেতু রাত্রে রুটি খেয়েছি, শরীরটা ভালো লাগছে না, তো এখানে আমি আলু, পেঁয়াজ, টমেটো সব কেটে নিয়েছি মাংসের জন্য। আর চলো করে নিই। এখানে বসে সকালবেলা আঁকার স্কুলে গেছিলো, ড্রয়িং স্কুল থেকে এসে স্কুলের কাজটা করে নিচ্ছে। সকালে একটা এঁকেছিস না, সেটা একটু দেখা। এটা সকালবেলা ও এঁকেছে, এটা তুই এঁকেছিস তো? তো এই যে এটা ও সকালবেলা এঁকেছে, আর বললো আর একটাও করে নি। হ্যাঁ করে নে। দেখো ওখানে কি কালো ধোঁয়া বেরোচ্ছে, এই দেখো আগুন লেগেছে না কি জানি, বুঝতে পারছি না। নাকি বাইরে বারান্দায় যা, দেখতে পাবি, বারান্দায় যা, দেখ কি পরিমাণ ধোঁয়া উঠছে। দেখো এটা ঋষিরাজ সাইডই মনে হচ্ছে নাকি, বুঝতে পারছি না। দেখো কি পরিমাণ কালো ধোঁয়া উঠছে, বাপরে বাপ, মনে হচ্ছে আগুন ফাগুন লেগেছে। এখানে তো কোনো কারখানা নেই, কারখানা থাকলে এরকম নল থাকে যেখান দিয়ে ধোঁয়া বেরোয়, এই যে এরকম ধরনের থাকে। আবার মনে হচ্ছে কোথাও আগুন লেগেছে, প্রায়শই লেগে থাকে কোনো না কোনো জায়গায়। রিষড়ার দিকে, এটা কোন দিক বুঝতেও পারছি না, রিষড়াটা তো এই সাইডের দিকে হবে, এটা কোন দিক বুঝতে পারছি না। দেখো কি পরিমাণ দূষণ হচ্ছে পরিবেশ। আমি এখানে একটু আলু দিয়ে, ডিম দিয়ে, তারপরে সব দিয়ে ফ্রাই করছি। এই ফ্রাইটা খেতে খুব ভালো লাগে, পেঁয়াজ, আলু, ডিম, একটু রসুন, সব কিছু দিয়ে একটা ফ্রাই মতো। এই দেখো বন্ধুরা, আমার মা চিকেন রান্না করছে।
চিকু। যা লিখে দে। বন্ধুরা দেখো তো আমার মা এখানে কি হচ্ছে। কি করছি আমি? সব রোদে দিচ্ছি। এই যে এইগুলো সব তিল ফিলগুলো সব রোদে না দিলে, এতদিন বৃষ্টি হয়েছে তো সব নষ্ট হয়ে যাবে, তাই রোদে দিচ্ছি। তিল রাখা আছে, তারপরে আগের লঙ্কাগুলো কেমন হয়ে গেছিলো তাই নতুন লঙ্কাগুলো রোদে দিচ্ছি। তারপরে এই যে চাটাও রোদে দিচ্ছি, না হলে চাটাও কেমন হয়ে যাবে ওই জন্য। রাত্রেবেলা একটু মানে সামান্য ঝড় মতো উঠলো, তারপর কয়েক ফোঁটা বৃষ্টি পড়লো, তারপরে বেশ ওয়েদারটা রাত্রেবেলা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো। কিন্তু আজকে আবার সেম গরম পড়ছে, সেই রকম রোদের তাপ। তো ভাবলাম এগুলোকে একটু রোদে দিয়ে দিই, দিয়ে তারপর তুলবো। এগুলো নষ্ট হয় বেশি আর কি। তিলটা কেমন যেন একটু হয়ে গেছিলো, তারপরে এখন আবার ঝরঝরে হয়েছে। তিল তো আর প্রতিদিন লাগে না, অনেক দিন থাকে। আর এই যে চাটাও তাই, চাটাও অনেক দিন আগের চাটা একটুখানি ফেলে দিলাম, কেমন যেন সাদা সাদা মতো হয়ে গেছিলো, মানে ধরে গেছিলো আর কি। তো নতুন চাটা এই জন্য রোদে দিয়ে নিচ্ছে, কারণ প্রায়ই এখন বৃষ্টি হচ্ছে একটু আধটু, তার জন্য। আর লঙ্কাটাও তাই, আগের লঙ্কাটা সাদা মতো হয়ে গেছিলো। থাক এগুলো রোদে। সকাল থেকে মোটামুটি অনেক কিছু একটু একটু করে রোদে দিয়েছি। আর এই হচ্ছে ব্যাপার। আর এটা হচ্ছে শাশুড়ির ফোন। আজকে শাশুড়িকে ভর্তি করা হলো নার্সিংহোমে। সুমিত করে টুরে দিয়ে এলো, কেয়ারে ভর্তি আছে, শ্রীরামপুর কেয়ারে, মানে প্রতিবার যেখানে ভর্তি থাকে সেখানেই ভর্তি আছে। আর একই জায়গায় ভর্তি করানোর ফলে কি হয়েছে, ওটা আমাদের ওই একটা হোমের মতো হয়ে গেছে আর কি। চেনা জানা ডাক্তাররা, চেনা জানা সবাই, চেনা জানা, অসুবিধা হয় না। এটাই হচ্ছে সুবিধা, যখন তখন পাওয়া যায়। তো ওই এখন ওখান থেকেই এলো। এমন একটা মানে সেই কি বলে গোদের ওপর বিস্ফোরার মতো। আমাদের সাথে এটাই হয়, যখন কিছু ভালো হয়, জানি না কতটা ভালো হয়, কিন্তু যখন খারাপ হয় চারিদিক থেকেই হয়। তো এতদিন ধরে আমার মার একটা চোখের অপারেশন হয়েছে, প্রায় 6 মাস হতে চললো। আর একটা চোখের অপারেশনের কথা চলছিল। তো সুমিত অনেকদিন ধরেই বলছিল যে মামনি চোখটা দেখিয়ে নাও, তাড়াতাড়ি অপারেশন করে নাও, কারণ আগের চোখটা দেরি হওয়াতে অনেক খারাপ পরিস্থিতি হয়ে গেছিলো, মানে খুবই প্রবলেম হয়েছিল। তো ডাক্তারের যিনি করেছিলেন খুব ভালো ডাক্তার, এবং তার হাতটা এত ভালো যে মোটামুটি ব্যাপারটা অসুবিধা হয়নি। তো অনেকদিন ধরে আমরা সবাই বলছিলাম মা দেরি করো না, চোখটা করে নাও যাতে বেশি না পেকে যায়। তো যাই হোক, সেদিনকে গেছিলো সবার কথাতেই গিয়ে, তারপরে একদম ডাক্তার সোমবারই অপারেশন করার ডেট দিয়ে দিয়েছে। শুক্রবারে গেছিলো, তো শুক্র না বৃহস্পতিবার কোন দিন যেন গেল ডাক্তার দেখাতে। তো ডাক্তার একদম সোমবারেই ডেট দিয়ে দিয়েছে। তো বললো না এখন ওই চোখটার মতো এটা খারাপ হয়নি, এটা ঠিক আছে, তো আপনি তাড়াতাড়ি করিয়ে নিন। তো সেই মতো আমাদের সব ঠিক হলো। সুমিতের ঠিক ছিল যে সুমিত আজকে রবিবার, আজকে রাত্রে চলে যাবে। আগের বারও তাই করেছিল, রবিবার রাত্রে চলে গেছিলো, সোমবারে ওখানে অপারেশনের ওখানে ছিল। আর অপারেশন থেকে ফিরে একদম এখানে এসে তারপর অফিস ধরেছিল, মানে অফিসে যায়নি, বাড়ি থেকে ওয়ার্ক ফ্রম হোম করেছে। তো এবারও সেটাই ঠিক ছিল যে এখানে যাবে, আর তারপরে ওখান থেকে ফিরে অফিসে করবে। এবার হয়েছে কি, হঠাৎ করে ওর মায়ের আবার পায়ে প্রবলেম হচ্ছে। তো এটা হয় কেমন, যখন রক্তটা একদম কমে যায়, যখন শরীরের রক্তগুলো ঠিক যায় না, ওষুধগুলো ঠিক জায়গায় ঠিক পৌঁছায় না, তখন ওই ইনফেকশানটা অতিরিক্ত বেড়ে যায়। ফলে ইনফেকশানটা বেড়ে গেছে, আবারও পা অতিরিক্ত ফুলে গেছে, হাঁটতে পারছে না। এবার তার মধ্যে আবার রান্নার দিদি আসবে না, মানে রান্নার যে মাসি উনিও আসবেন না 4-5 দিন। তো তার মধ্যে পা প্রচুর ফুলে গেছে, হাঁটতে পারছে না। তারপরে বললো সুমিত তাহলে আজকেই ভর্তি করে দিই। তো আজকে রবিবার আজকে ভর্তি করে দিল। আর কালকে রাত্রে অপারেশন হবে, একটা রক্তও দেওয়া হবে, তার সাথে সাথে ওই যে জায়গাটাতে ইনফেকশান হয়ে আছে সেই জায়গাটাতে একটা মাংসপিণ্ড হয়ে যায়, ওইটাকে অপারেশন করতে হয়, করে ওই জায়গাটার চ্যানেলটাকে ক্লিয়ার রাখতে হয়, ঠিক আছে, যাতে ওই যে ইনফেকশানটা ভেতরে হয়ে আছে সেটাকে প্রায় 1 দিন 2 দিন কি 3 দিন অন্তর অন্তর ওই জায়গাটা ওয়াশ করতে হয়। তো ওটা সমিতি করে 3 দিন অন্তর অন্তর।
তো হ্যাঁ 3 দিন নয়, সরি 2 দিন অন্তর অন্তর কি মানে খুব বেশি হলে 3 দিন, তার বেশি রাখা যায় না, তো ওটা করতে হয়। তো এখন ওটাকে এখন আবারও ভর্তি করেছে। কালকে রাত্রেবেলা অপারেশন হবে, ছোট্ট অপারেশনটা কিন্তু বিশাল কিছু বড় নয়, ছোট, কিন্তু এই একটা মানে হেডেক প্রতি 3 মাস 4 মাস অন্তর অন্তরই এই নার্সিংহোমের একটা ঝামেলা লেগেই থাকে এই। আর অপারেশনটার পরে আগের বার একদিনেরই ছুটি দিয়ে দিয়েছিল। যেদিন অপারেশন হয়েছিল সেদিন সকালে ভর্তি করা হয়েছিল, রাত্রে অপারেশন হয়েছিল, পরের দিনকে ছুটি দিয়ে দিয়েছিল। পরের দিন দুপুরবেলা কি হ্যাঁ দুপুরে 2:30 3টে নাগাদ ছুটি দিয়ে দিয়েছিল। কিন্তু এবার সুমিত বললো না আমি ছুটিতে নিয়ে আসবো না, আমি 2-3 দিন রেখে দেবো, কারণ মাসি আসবে না, রান্নার মাসিও আসবে না, ফলে এখানেও অসুবিধা হবে আর ওখানেও অপারেশনের পরপর থাকলে একটু ভালো হয়, একটু রেস্টও হয়ে যাবে, তার সাথে সাথে ওই ওয়াশটাও ভালো হয়ে যাবে, ওদের হাত ধরে হয়ে যাবে কিছুটা। তো সব মিলেই একেবারে মনে হয় বৃহস্পতিবার আনবে। তো আজকে তো আমার ওখানে যাওয়ার কথা ছিল, তো আমার মা বাবাও বারণ করলো যে ওখানে আমার দিদিরা চলে গেছে বলে আমার মা বাবা বললো যে তোমাকে আর আসতে হবে না, কারণ আবার তুমি রাত্রে আসবে, আবার ওখানে একজন মানুষ ভর্তি, কারণ ওখানে ওকে বিকেল থেকেই আবার নার্সিংহোমে থাকতে হবে, নার্সিংহোমে থেকে আবার ওখান থেকে বাড়ি এসে আবার রেডি হয়ে বিরহিতে যেতে হবে, ওখানে রাতটুকু না কাটাতেই সকালবেলা আবার ওখান থেকে নার্সিংহোম, এবার ওখান থেকে আসতে না আসতে আবারও সকালে এখানে নার্সিংহোমে যেতে হবে, কারণ আজকেই মনে হয় রক্ত আনতে হবে, কালকের মধ্যে রক্ত দিতে হবে। তো এই ঝামেলার জন্য খুব অসুবিধা, কারণ ওখানে তো তাও দিদিরা আছে, গাড়ি টাড়িও ঠিক হয়ে গেছে, বাবা আছে, সব কিছু অসুবিধা হবে না। আর এখানে ও ছাড়া তো আর কেউ নেই সেভাবে, তো এখানেও লাগবে লোক আর কি। তো আমি বললাম আর যেতে হবে না, থাক, ওখানে তো মোটামুটি দিদিরা আছে, দিদি জামাইবাবু আছে, ওরা দেখে নেবে, অসুবিধা হবে না। তো এই আর মা কিছুতেই রান্নার লোকও খুঁজে পেল না, কত জায়গায় কতজনের কাছে বললো, আমাদের ওখানে কাজের লোক বা রান্নার লোক পাওয়াটা খুব সমস্যা। এখানে যেমন আমরা টাকা দিলে লোক পেয়ে যাব, লোক না পেলেও এখানে অনেক সুবিধা আছে, লোক প্রচুর আছে, এখানে লোকের কোনো অসুবিধা নেই, লোকটা একটু বুঝে নিতে হবে। মানে এখানে অনেক প্রবলেম, যেন আমার বটতলাতে ওখানে কিন্তু অনেকবার অনেকের ঘরে চুরি হয়েছে, তো সেই ব্যাপারগুলো আছে। এখানে আমি জানি না, এখানে কথা বলতে পারবো না, কারণ এখানে তো আমি নিজেরটা নিজেই করি, লোকের কোনো ব্যাপার নেই। আর তবে এখানে সুবিধা কি, আমাদের শরীর খারাপ হলে কিছু হলে একটা হোম ডেলিভারিতে ফোন করে দিতে পারি, কি সামনেই প্রতিদিনের হোটেল আছে, যারা অফিসের লোকেরা প্রচুর খায়, সেখানে প্রত্যেক দিনের একদম চলতি হোটেল, ফলে কোনো বাসি কোনো ব্যাপার থাকে না। কিন্তু ওখানে খুব অসুবিধা এই ব্যাপারগুলো নেই, বা একটা রুটি করার লোকও পাওয়া যায় না। এখানে যেমন রুটি তরকারি কি সুন্দর বিক্রি হয়, রাত্রেবেলা রুটি তরকারি নিয়ে আসো, মানে 2-4 দিন শরীর খারাপ হলে পড়ে থাকলেও উইদাউট লোক ম্যানেজ করে নেওয়া যায়, কিন্তু ওখানে খুব অসুবিধা। তো যাই হোক, দিদি বললো 2-3 দিনের রান্নাটা কিছুটা করে আসবে, তারপরে বাবা একটু দাঁড়িয়ে করে গুছিয়ে দিলে বাবা একটুখানি করে নেবে, কিছু তো করার নেই, 4-5টা লোকের কাছে গেছে, প্রত্যেকেরই কিছু না কিছু প্রবলেম আর কি, করতে পারবে না, অনেক খুঁজলো, কিছু আর করার নেই। মা বলছে আর কোথায় খুঁজবো, এমনিতে আমি জানিও না আর কোথায় লোক পাওয়া যায়, ওখানে সত্যিই লোকের অভাব, কারণ ওখানে বস্তি কালচারটা নেই তো, গ্রামে মোটামুটি গরিব হলেও ওরকম বাড়িতে প্রচুর লোকজন, বস্তি কালচার ব্যাপারটা ওখানে নেই। এখানে কি হয়, ওই ব্যাপারটা শহরে প্রত্যেক কলকাতাতে বলো বা শহরে, যে কোনো শহরেই কিন্তু এই ব্যাপারটা আছে আশেপাশে, ফলে ওদের থ্রু দিয়ে আমাদের কাজের লোকটা পেয়ে যায়, আমরা কোনো অসুবিধা হয় না। কিন্তু ওখানে সেই ব্যাপারটা নেই, ওখানে পাওয়া যায় না। ওখানে যাও বা 2-4 জন লোক আছে কাজ করা, তারা আবার কল্যাণীর দিকে কাজ করতে চলে যায়, বাড়ির কাজ করো বা বাচ্চা দেখার কাজ, রান্নার লোকের কাজ বা বুড়ো বুড়ি দেখার কাজ, সেগুলো করে তারা, মোটা টাকাও পায়, আবার ছুটিও ইচ্ছা মতো নিতে পারে, কোনো অসুবিধা হয় না। যেমন আমাদের এই রান্নার দিদি না মাসি বলবো, অনেক বয়স্ক মানুষ, প্রায় আমার শাশুড়ির থেকেও বড়, 72-73 বছর বয়স, তো উনি 4-5 দিনের জন্য এখন চলে গেলেন। আর কিছুদিন আগে ছুটি নিয়েছিল, কিন্তু গ্রামে অত ছুটি মানে খুব নেওয়াটা খুব প্রবলেম, লোকে মানে বাড়িতে চলে যাবে, কাছাকাছি কাজের লোকের বাড়িতে, এরকম আর কি। তো যাই হোক, কালকে একদিনে সকালবেলা মার চোখের অপারেশন, আর রাত্রে হবে শাশুড়ির অপারেশনটা তো ওটা নিয়ে খুব একটা চিন্তা নেই, ওটা তো একদম পুরো সেই রেগুলারের ব্যাপার হয়ে গেছে, প্রত্যেক 3 মাস 4 মাস অন্তরই ওটা, ওই ছোট অপারেশনটা করলে তবে জিনিসটা ক্লিয়ার, মানে চ্যানেলটা পুরো ক্লিয়ার থাকে, চ্যানেলটা ক্লিয়ার হলে ওখানে ওই সেপটিকটা বাড়ে না। আর
ওটা কি হয়, রক্তটা যদি শরীরে চলে যায়, রক্তটা দেওয়া হয়ে যায়, তাহলে ওষুধটা কিন্তু খুব ভালোভাবে ব্লাডের মাধ্যমে সারা বডিতে ঠিকভাবে সঞ্চালন হয়, ঠিক আছে। কিন্তু যদি রক্ত কমে যায় তখন আর কাজ করে না ওষুধ, মানে ঠিকঠাক পৌঁছায় না, তখনই ওই ইয়েটা বেড়ে যায়, ওই ইনফেকশনটা বেড়ে যায়, এটাই হচ্ছে ব্যাপার। তো ওই 3 মাস 4 মাস অন্তর অন্তর রক্ত দিতেই হবে, রক্ত না দিলেই অসুবিধা। রক্ত সেরকম শরীরে তৈরি হয় না, মানে এত জীবনে এত রকমের অপারেশন হয়েছে যে রক্ত বেরোতে বেরোতে এখন আর বয়স 70-এর কাছে এখন আর রক্ত তৈরি হওয়ার ব্যাপারটা আর হয় না সেরকম। তো সব মিলেই এখন এই পরিস্থিতি চলছে। তো চলো, আমি ঘেমে যাচ্ছি। কালকে মায়ের অপারেশনটাও ঠাকুর করে যেন ভালোভাবে হয়ে যায়, এটাও চিন্তা। আগের বার চোখটা নিয়ে অনেকটা চিন্তার ব্যাপার হয়ে গেছিল, তো এবার দেখা যাক কি হয় আর কি। আর আমার বাড়িটা এতটাই দূরে, এবং আমার বাড়িতে একটা ছোট বাচ্চা, ঠিক আছে, যাকে আমি ফেলে রেখে কোথাও যেতে পারবো না। সুমিতের অফিসের চাপ, সুমিতের হিসাব মতো 2টো সংসার, এই সংসার আবার ওই সংসার। সংসারটা আলাদা হলে কি হবে, সমস্ত কিছু মানে সুমিত না গেলে মানে ভাতের হাঁড়ি বসবে না, এরকম পরিস্থিতি। 2টো কাজের লোক তারা তো এসে কাজ করে দিয়ে চলে যাবে, কিন্তু পুরো সংসারে গোছানো, বিভিন্ন রকমের ওষুধ লাগে শাশুড়ির, এত রকম ওষুধ লাগে, মানে হোমিওপ্যাথির দোকান, অ্যালোপ্যাথির দোকান, মানে 2টো অ্যালোপ্যাথির দোকান, একটা হোমিওপ্যাথির দোকান, একদম বাধা আমাদের ধরা আছে শুধু ওষুধ নেওয়ার জন্য। তো এই সমস্ত ওকে গুছিয়ে, এই ধরনের আইটি ইন্ডাস্ট্রির চাকরি করে তারপরে ভীষণ প্রবলেম, ভীষণ, মানে আমি ঝাড়া হাত পা কবে হতে পারবো নিজেও জানি না। মানে আমি যে চলে যাব একটা বাস হলেও আমি ছেলেটাকে স্কুলে ঢুকিয়ে দিয়েও আমি চলে যেতে পারতাম, যে ঠিক আছে ছেলে এখন 5-6 ঘন্টার মতো স্কুলে ঢুকে গেল, আমি 5-6 ঘন্টার মতো ঘুরে চলে আসি। বা সুমি যেদিন বাড়িতে থাকবে সেদিনকেও হতে পারতো, যদি এরকম 30-40 মিনিটের রাস্তা হতো। কিন্তু যেতেই 3 ঘন্টা লেগে যায়, আর আসতেও তাই 6 ঘন্টা তো ওখানেই চলে যাবে। তারপর এতটা দূর গিয়ে যে আমি কিছু করব সেটাও সম্ভব হয় না। আর মাকে যদি আসতেও বলি, মা কোথাও যাবে না, বাড়িতেই থাকবে। দিদিও বলেছে অনেকবার নিয়ে যেতে, কোথাও যাবে না, এই হচ্ছে প্রবলেম। ফলে অনেকবার বলেছিলাম যে লোকটা দেখো, যায় টাকা নিক কোনো চিন্তা করতে হবে না, তুমি লোক দেখো। কিন্তু অনেক লোক খুঁজেছে, লোক আলটিমেটলি লোক পাওয়া যায়নি, এরকম হচ্ছে ব্যাপার। আমাদের ওখানে লোক নিয়ে খুব সমস্যা, কাজের লোক একদম পাওয়া যায় না। তো চলো পরে আসছি। মাত্র আমাদের লাঞ্চ কমপ্লিট হলো। তোমাদের তো দেখিয়েছিলাম আজকে চিকেন রান্না করেছিলাম আর আলু কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম। তো এই দিয়ে খাওয়া হলো। ঘরে সমৃদ্ধকে একটু ফল কেটে দিয়ে আসলাম, আমরা খেয়ে এবার একটু শুতে এলাম। তো আজকে ভাবছি একটুখানি সুমিতের সাথে বেরোবো। আজকে ওই সুমিতের মার রক্তও আনতে যাবে, তো সেখানেও একটু যেতে পারি, ইচ্ছা আছে। আর সমৃদ্ধকে বাড়িতেই রেখে দিয়ে যাবো, সমৃদ্ধকে নেবো না। যা কড়া রোদ পড়েছে, মনে হয় 5টার আগে রোদ নামবে না, তো যার জন্য একটু বেরোবো। আর একটু না বেরোলে ভালো লাগে না, মানে শনি রোববারটা না বেরোলে না, সোমবার যখনই সোমবার পরে, মানে সোমবার থেকেই যেন অদ্ভুত মনে হয় স্কুল স্টার্ট, আবার পড়ার চাপ বেশি। এই শনি রোববারটা একটু হালকা থাকে, এই আর কি। তো দেখা যাক। আমার তো এখনও পুজোর কিছু কেনা হয়নি, সুমিতেরটা কেনা হয়ে গেছে। মা বাবা টাকা দিয়েছিল, দিদি টাকা পাঠিয়েছিল। আমরা সবাইকে অ্যাকচুয়ালি টাকাই দিয়ে দিই। মাকে আগে প্রচুর শাড়ি টাড়ি যখন পারতাম আমি শাড়ি দিতাম, দিদি দিত। এত শাড়ি জমে গেছে, তো দিদি দেয় শাড়িটা, আমি আর শাড়ি দিই না। আগের বছর যেমন আমি একটা আংটি দিয়েছিলাম, ওই গলার আংটি, তো এবছর টাকা পাঠিয়ে দিয়েছি, দিদিকেও টাকা পাঠিয়ে দিয়েছি, ওরাও আবার টাকা পাঠিয়ে দিয়েছে। তো টাকা পাঠিয়ে দিলে কি হয়, যে যার মতো পছন্দ মতো কিনে নিতে পারে। আর এখন বড় হয়েছে তো সবার সাথে সবার চয়েসটাও মেলে না, এক একজনের এক এক রকমের চয়েস আছে, এই হচ্ছে ব্যাপার। তো তার জন্য আমার এখনও নিজের জন্য কিছু কেনা হয়নি। আগের দিনে ওই দিদিদের টাকা, বাবাদের টাকা, সব বাবারটা পাঠানো টাকা, ওইগুলোই দিয়েই সুমিত আর নিজের কিছু জিনিস কিনেছে। তাছাড়া নিজের টাকা দিয়েও ওই জিন্স ফিন্স কিনেছে। সমৃদ্ধেরটাও কেনা কমপ্লিট হয়ে গেছে, শুধু বাকি আছে আমারটা। কিন্তু আমি ভাবছি যে কিছুই নেব না। ওই যে শাড়িগুলো 2-4টে ভাঙেনি আগের বছর, তার আগের বছরের শাড়িও 1-2টো বেঁচে আছে, তার আগের বছরও একটা শাড়ি পরিনি, ওটাও রাখা আছে। আর বিবাহবার্ষিক আমাকে একটা শাড়ি দিয়েছিল, সেটাও রাখা আছে। তো এগুলো সব পিকো ফলস পার করে এনেছি, আর ব্লাউজগুলো করতে দিয়েছি।
আর 2-4টে কুর্তি আছে পরে, দুটোর মতো বোধহয় কুর্তিও পরে আছে, মনে হচ্ছে ওই দিয়েই হয়ে যাবে, খুব জোর হলে একটা। কারণ বাবা মা বলেছে যে আমাদের টাকা দিয়ে অবশ্যই কিছু কিনিস, তো একটা সুমিতার থেকে এবার আর কিছু নেবো না, এই সময় আর কিছু নেবো না, অন্য সময় বসাতে হবে, এখন আর নিচ্ছি না। তো চলো পরে আসছি। নার্সিংহোম থেকে ফোন এলো যে তাড়াতাড়ি রক্ত নিয়ে আসতে, তো 4টের সময় আমরা বেরিয়ে পড়েছি, না হলে হয়তো 5টা 5:30টায় বেরোতাম। তো এখানে আসতেই, সঙ্গমের সামনে আসতেই সুমিতের একটা ফোন এলো, আর সুমিত দাঁড়িয়ে গেল কথা বলতে। আর আমি ভাবলাম ভালোই হয়েছে, এই সুযোগে তোমাদের একটুখানি দেখিয়ে দিই চারিপাশে কেমন কাজ হচ্ছে না হচ্ছে, তো সেটাই আর কি দেখালাম। তো চলো এবার দেখি বেরোই। আর এই দেখো আস্তে আস্তে কিন্তু সুন্দরভাবে সেজে উঠছে সঙ্গমটা, আর সামনের দিকটা কিন্তু খুব সুন্দর, মানে এন্ট্রান্সেই যে খুব সুন্দর একটা লুক এনেছে দেখতে পাবে তোমরা, মানে তোমরা যেগুলো আগে তোমরা ভিডিওতে দেখেছো বা ছবিতে দেখেছো সেগুলোই এখন আস্তে আস্তে বাস্তবে রূপ পাচ্ছে আর কি। তো চলো তোমাদের দেখাই। অলমোস্ট 4:30 বাজে, আমরা যাচ্ছি শ্রমজীবীতে ব্লাড কালেক্ট করতে, ওখানেই তো পাওয়া যায় ব্লাডটা। তো আগে হসপিটালে যাই, নার্সিংহোমে যাই। আগে নার্সিংহোমে যাবো তো আচ্ছা, হ্যাঁ ওখান থেকে ইয়ে নিতে হবে। তো আগে আমরা এখন আগে নার্সিংহোমে যাবো কেয়ার থেকে, তারপরে যাবো শ্রমজীবীতে, ওখান থেকে ব্লাড কালেক্ট করতে হবে। তো কেয়ারে এসে গেছি আমি, আর বসে আছি, আর সুমিত গেল ভেতরে, ওই ব্লাডের স্যাম্পেলটা কালেক্ট করতে গেল, সেটা নিয়ে আমরা শ্রমজীবীতে যাব ব্লাড কালেক্ট করতে। তো এখানে সমস্ত পেশেন্টদের বাড়ির লোকেরা বসে আছে, দেখতে পাচ্ছ প্রচুর লোকজন। তো এখানে একটুখানি বেশ কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হলো, কারণ ডাক্তারের সাথে কথা বলে তারপরে সুমিত যাবে তার জন্য। তো ডাক্তারের সাথে কথা হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব। এলাম শ্রমজীবীতে ব্লাড কালেক্ট করতে, সুমিত গেল, আমাকে বললো বাইরে থাকো, তুমি যেও না। তো আমি বাইরে দাঁড়িয়ে আছি, দেখা যাক কখন আসে। এটা জমা দিয়ে চলে আসবে, প্রায় 40 মিনিট টাইম লাগে মানে ব্লাড দিতে। এই হচ্ছে শ্রমজীবী। 40 মিনিট ওয়েট করতে হবে বলে সুমিত বললো চলো সামনে থেকেই চা খেয়ে আসি। আর চা খেতে এসে দেখি যে ছোট্ট ছোট্ট পেঁয়াজ বিক্রি হচ্ছে। এই পেঁয়াজগুলো না চুলে দেওয়ার জন্য বা ডিমের অমলেট খাওয়ার জন্য বা মুড়িতে খাওয়ার জন্য খুব মানে প্রয়োজন। তো সেই পেঁয়াজ নিয়ে নিলাম 40 টাকা করে কেজি। আর বাড়ি যাওয়ার সময় দেখলাম অভয়ার এখানে আন্দোলন চলছে আর কি, অভয়ার জন্য।